আজকে আমি তোমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড চ্যাপ্টারটা স্টার্ট করব। এর কিছুটা পোর্শন আমি তোমাদের পড়িয়েছি অন্যভাবে, গ্রিগনার্ড রিয়েজেন্টস। তো গ্রিগনার্ড রিয়েজেন্টটাও অর্গানোমেটালিক কম্পাউন্ডের মধ্যেই পড়ে। তো বেসিক্যালি মেটালিক কম্পাউন্ড মানে অর্গানিক, নামটা শুনেই বুঝতে পেরেছো অর্গানিক কম্পাউন্ড, আর তার মধ্যে মেটালিক কম্পাউন্ড, এরকম একটা কম্বিনেশন থাকবে অর্গানোমেটালিক কম্পাউন্ডের মধ্যে। তো এই অর্গানোমেটালিক কম্পাউন্ডের তোমাদের সিলেবাসে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা বোঝানোর জন্য আমি মূলত এস ব্লক মেটালগুলোই কনসিডার করি এখন বোঝানোর জন্য। তো মেটাল যে কোনো কিছুই হতে পারে। মেটাল হচ্ছে পটাশিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যাডমিয়াম, সো অন। এদের পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার পটাশিয়ামের ক্ষেত্রে 51, সোডিয়ামের ক্ষেত্রে 47, লিথিয়ামের ক্ষেত্রে 43, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 35, আর ক্যাডমিয়ামের ক্ষেত্রে 15। তাহলে বুঝতেই পারছো যে যখনই তুমি এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছ, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করে। রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করে। তার কারণটা কি? এদের মধ্যে হচ্ছে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, যেহেতু এদের আয়নিক ক্যারেক্টারটা খুব বেশি, এরা খুবই রিঅ্যাক্টিভ হয়। আর সেই রিঅ্যাক্টিভের জন্য এরা এত বেশি রিঅ্যাক্টিভ যে এরা এয়ারের সংস্পর্শে এলেই আগুন জ্বলে যায়। দ্যাট দে আর spontaneously inflammable in air. বাতাসের সংস্পর্শে এলেই তোমার সোডিয়াম আর পটাশিয়াম আগুন জ্বলে যায়, কিন্তু লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যাডমিয়াম এরা আগুন জ্বলে না। এদের আয়নিক ক্যারেক্টারটা এত পরিমাণ বেশি, তাই এটা হয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই যখন এরা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে এদেরকে আমি এমবেড করব, অর্গানোমেটালিক কম্পাউন্ড বানাবো, তো এদের অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলো খুবই রিঅ্যাক্টিভ হয়ে থাকবে, whereas এদের অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলো মানে মডারেটলি রিঅ্যাক্টিভ হবে, মানে এদের থেকে কম হবে। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি, the reactivity of metal can be correlated with their percentage of ionic character. The reactivity of metal can be correlated with their percentage of ionic character. মানে বেসিক্যালি মোদ্দা কথা হলো, আয়নিক ক্যারেক্টার যত বেশি হবে ওরা তত বেশি রিঅ্যাক্টিভ হবে, এমনিতেও রিঅ্যাক্টিভ হবে, আবার অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলো, ওদের ডিরাইভড অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলো বেশি রিঅ্যাক্টিভ হবে। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কেমন হবে? রিঅ্যাক্টিভিটি অর্ডার আমি শুধু লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যাডমিয়ামের করছি।
লিথিয়াম সব থেকে বেশি, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যাডমিয়াম, কারণ এদের অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলোই আমরা বেশি ইউজ করে থাকি অর্গানিক রিয়াকশানের রিয়েজেন্ট হিসেবে। এদের মধ্যে অর্গানোম্যাগনেসিয়াম কম্পাউন্ডগুলোকে গ্রিগনার রিয়েজেন্ট বলা হয়। অর্গানোম্যাগনেসিয়াম compounds are called Grignard reagent. শর্টে আমরা GR বলেও কখনো কখনো ডিনোট করব। তো এটাই সব থেকে বেশি ইউজ হয়, মানে সব থেকে বেশি গ্রিগনার রিয়েজেন্টই ইউজ হয় অর্গানিক রিয়েজেন্ট হিসেবে এই অর্গানোমেটালিক কম্পাউন্ডের মধ্যে। তাই আমরা দেখে নেব এটাকে কিভাবে তৈরি করা হয়, প্রিপারেশন। এদের প্রিপারেশনটা কেমন করে করা হয় দেখো। এদের প্রিপারেশনটা করা হয়, একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, অ্যালকিল বা অ্যারাইল হ্যালাইড যে কিছু হতে পারে, RX ধরি, তার সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন করা হয় একটা সলভেন্টের মধ্যে। ইউজুয়ালি ড্রাই ইথার অথবা ড্রাই THF নেওয়া হয়, টেট্রাহাইড্রোফিউরান। ড্রাই ইথার রিয়াকশন করলেই এক্সোথার্মিক রিয়াকশন হবে আর এই গ্রিগনার রিয়েজেন্টটা তৈরি হবে। ঠিক আছে, তো যেহেতু এক্স হ্যালাইড বলছি, তার মানে এক্স কারা কারা হতে পারে? এক্স ক্যান বি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন হয় না, তার কারণ ফ্লোরিন খুবই রিয়াক্টিভ, তো ওই জন্য হয় না। মানে তোমার RMgF, ফ্লোরিন হলে RX, এক্স এর জায়গায় ফ্লোরিন হলে কি হতো? RMgF। ঠিক আছে, এই যে গ্রিগনার রিয়েজেন্টটা এটা আননোন। কারণটা কি? বিকজ অফ the higher reactivity of fluorine. আর এমনি আদার্স ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কেমন হয়, মানে এই রিয়াকশনের স্পিডটা, মানে গ্রিগনার রিয়েজেন্ট বানানো কার ক্ষেত্রে সহজ হবে? দ্য রিঅ্যাক্টিভিটি order of the alkyl halide কেমন হয় না, আয়োডিনের ক্ষেত্রে সব থেকে বেশি, তারপরে হয় ব্রোমিন, তারপরে হয় ক্লোরিন। কেন এমনটা হয় না, অ্যাকর্ডিং টু দেয়ার বন্ড এনার্জি। এই অর্ডারটা ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার বন্ড এনার্জি। ঠিক আছে, দেখো এক্ষেত্রে তোমার দেখো এই রিয়াকশনটা হতে গেলে এই RX এই বন্ডটাকে ব্রেক করতে হবে। ঠিক আছে, তো যে ক্ষেত্রে এই বন্ড এনার্জিটা খুব বেশি হবে সেক্ষেত্রে রিয়াকশনটা স্লোলি প্রসিড করবে, আর যে ক্ষেত্রে বন্ড এনার্জিটা কম হবে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রিয়াকশন হয়ে যাবে। তো যেহেতু আয়োডিন লার্জ সাইজ, তো এই ওভারল্যাপটা মানে কার্বন আর আয়োডিনের ওভারল্যাপটা খুবই কম হয়ে থাকে, মানে ঠিকঠাকভাবে ওভারল্যাপ হয় না, তাই এই বন্ড এনার্জিটা অনেকটা কম হয়ে থাকে। তেমনি ক্ষেত্রে ব্রোমিন, তারপরে ক্লোরিনের ক্ষেত্রে বেশি ওভারল্যাপ, বেশি বন্ড স্ট্রেংথ। ঠিক আছে, তো তার জন্যই আয়োডিনের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম খুব সহজে রিয়াকশন করে গ্রিগনার রিয়েজেন্ট বানাবে, ব্রোমিনের ক্ষেত্রেও খুব সহজ হয়, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে একটু হিট লাগে। আচ্ছা, তো রিঅ্যাক্টিভিটি অর্ডারটা
এই যে আর এক্স এর রেসপেক্টে আমি বললাম রিঅ্যাক্টিভিটিটা কেমন হবে, সেক্ষেত্রে আয়োডিন সব থেকে তাড়াতাড়ি রিয়াকশন করবে, ব্রোমিন তারপরে ক্লোরিন। এবার আর এর রেসপেক্টে কেমন রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে? রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হবে মিথাইল সব থেকে ভালো রিয়াকশন করবে, তারপরে CH3 CH2, তারপরে C3H7 প্রোপাইল গ্রুপ, আমি আর ভেঙে লিখলাম না, এরকম মানে যত চেন লেংথ বাড়বে তত রিঅ্যাক্টিভিটিটা কমে যাবে। ওকে, তো রিঅ্যাকশনের মেকানিজমটা কেমন হয়? রিঅ্যাকশনের মেকানিজমটা এটা একটা নাম আছে যে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার মেকানিজম। সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার, এটাকে শর্টে SET বলা হয়। সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার মেকানিজম কেমন ভাবে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, এটা পরীক্ষায় আসে। RX তোমার অ্যালকিল হ্যালাইড, তার সাথে ম্যাগনেসিয়াম রিয়াকশন করবে। তো প্রথমে ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন এই অ্যালকিল হ্যালাইডে চলে আসে, তাহলে কি হবে? একটা ইলেকট্রন যদি ম্যাগনেসিয়াম থেকে অ্যালকিল হ্যালাইডে চলে আসে, তাহলে RX এটা র্যাডিক্যাল অ্যানায়ন তৈরি হবে, প্লাস ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তার এটা র্যাডিক্যাল ক্যাটায়ন তৈরি হবে। আর এই যে একটা ইলেকট্রন চলে গেল মানে বেসিক্যালি সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হলো। অলরাইট, এবারে এই যে RX র্যাডিক্যাল অ্যানায়ন এটা আবার ব্রেক করে যাবে, এটা আনস্টেবল তো ওই জন্য আবার ব্রেক করে যাবে। এই র্যাডিক্যাল অ্যানায়নটা ব্রেক করে গিয়ে দাঁড়াবে R ডট প্লাস, ইলেকট্রনটা যাবে এক্স এর ওপর, তার কারণ ওটা বেশি ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, তো এরপরে এই যে ম্যাগনেসিয়াম র্যাডিক্যাল ক্যাটায়ন ওটা এক্স মাইনাসটাকে এই এক্স মাইনাসকে সাথে রিয়াকশন করে যাবে, তৈরি হবে MgX র্যাডিক্যাল। রাইট, তো এবারে R প্লাস আর MgX ডট R ডট প্লাস MgX ডট এই দুটো মিলিয়ে তৈরি করবে R MgX। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এই চারটে স্টেপ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব আসে। কিভাবে RX এর সাথে ম্যাগনেসিয়াম রিয়াকশন করে এই RMgX গ্রিগনার্ড রিয়েজেন্ট বানায় তার মেকানিজম। আচ্ছা, এবারে তোমরা বুঝতে পেরেছো যে এই RX এর সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশনটা কতটা স্পিডে হবে বা কতটা স্লোলি হবে ডিপেন্ড করছে এই RX এর বন্ড এনার্জির ওপর। যত বেশি বন্ড এনার্জি তত স্লো রিয়াকশন কাইনেটিক্স, মানে খুব আস্তে আস্তে গ্রিগনার্ড রিয়াকশন তৈরি হওয়ার রিয়াকশনটা হবে, গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হওয়ার রিয়াকশনটা হবে। তাহলে যদি আমি কিছু উদাহরণ দেই, যেমন ধরো CH2 ডাবল বন্ড CH অথবা তোমার কি বলে ক্লোরোবেনজিন। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে এই যে ক্লোরিনের উপর ইলেকট্রন পেয়ারটা থাকে এটা এইভাবে রেজোনেট করতে থাকে,
তো রেজোনেট করলে কি দাঁড়াবে একটা রেজোনেটিং স্ট্রাকচারে? তার মানে এটা কি, এই যে বন্ড সেটা একটা রেজোনেটিং স্ট্রাকচারে ডাবল বন্ড হিসেবে রয়েছে। তার মানে এই বন্ডটা হায়ার এনার্জেটিক ডিউ টু রেজোনেন্স, রাইট? তো এক্ষেত্রেও সেই রকম ঘটনাটা ঘটবে, ঠিক আছে? তো যখনই এরকম টাইপের রেজোনেন্স হবে তখন বন্ড এনার্জি এইরকম ভাবে তো হবে। তো গ্রিগনার রিয়েজেন্ট প্রিপারেশন ইজ ডিফিকাল্ট। গ্রিগনার্ড reagent preparation is difficult। কেন বললাম সেটা? যে বন্ড এনার্জিটা যত বেশি হবে তত বেশি বেশি ডিফিকাল্ট হয়ে যাবে গ্রিগনার রিয়েজেন্ট প্রিপারেশনটা। গ্রিগনার রিয়েজেন্ট মানে RMGX। তো এক্ষেত্রে যেহেতু তোমার একটা কনজুগেশনের ব্যাপার আসছে, রেজোনেন্সের ব্যাপার আসছে, সেই জন্য এই যে ক্লোরিনের সাথে কার্বনের বন্ড সেটা অনেক বেশি স্টেবল, অনেক বেশি হাই এনার্জেটিক বন্ড, মানে স্টেবিলাইজড বন্ড হয়ে থাকে। তো বন্ড ব্রেকিং এনার্জিটা অনেক বেশি হয়ে যায়, সেই জন্য রিয়েকশনটা খুব স্লোলি প্রসিড করবে। তো সেই সমস্ত ক্ষেত্রে একটু বেশি টেম্পারেচারের প্রয়োজন হয়ে থাকে, ইজ ডিফিকাল্ট। অ্যান্ড এখানে তুমি এই কমেন্টটা আমি করতেই পারি যে রিকোয়ার্স হায়ার টেম্পারেচার। যখনই তোমার রিয়াকশানটা স্লো চলছে, তুমি যদি রিয়াকশানের টেম্পারেচার বাড়িয়ে দাও সেক্ষেত্রে তোমার রিয়াকশানটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। তাড়াতাড়ি কমপ্লিট হবে বেশিরভাগ ক্ষেত্রে গ্রিগনার তৈরি করা হয় ড্রাই ইথার সলভেন্ট ইউজ করে, কিন্তু ড্রাই ইথারের বয়লিং পয়েন্ট খুবই কম, ঠিক আছে? তো যে ক্ষেত্রে সহজে রিয়াকশানটা প্রসিড করে যায় সেক্ষেত্রে আমরা ড্রাই ইথারটা ইউটিলাইজ করে নিতে পারি ম্যাগনেসিয়ামের সাথে। কিন্তু যে ক্ষেত্রে রিয়াকশানটাকে অনেক বেশি তাপমাত্রা দেওয়ার প্রয়োজন পড়ে সেই সমস্ত ক্ষেত্রে ড্রাই ইথারটা আমরা ইউজ করতে পারবো না, কারণ অত টেম্পারেচার রাইজ করতে পারবো না ড্রাই ইথারে। তো সেক্ষেত্রে আমরা THF ব্যবহার করে থাকি, টেট্রাহাইড্রোফিউরান। সো এই দুটো ক্ষেত্রেই আমরা ম্যাগনেসিয়াম দিই, তার সাথে সাথে ড্রাই THF ব্যবহার করতে থাকি। রিয়াকশানটাকে 60 ডিগ্রির কিছু ওপরে নিয়ে যাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা রিয়াকশান কাইনেটিক্সটাকে একটু ফাস্টার করতে পারি। এটা শুধুমাত্র এই THF ড্রাই ইথার থেকে আমরা THF এ গেলাম তার একটাই কারণ যে আমরা বয়লিং পয়েন্টটাকে ইনক্রিজ করলাম। কারণ এই দুটোর ক্ষেত্রে তো বন্ড এনার্জি বেশি, কার্বন ক্লোরিন বন্ড এনার্জি বেশি, তো রিয়াকশনটা স্লোলি প্রসিড করবে। তো ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশনটা খুবই স্লোলি হবে, হাই টেম্পারেচারে নিয়ে গেলে স্মুথ রিয়াকশনটা হবে। এবারে এক্ষেত্রে তোমাদের সিলেবাসে রয়েছে উমপোলাং অফ রিঅ্যাক্টিভিটি। এই যে উমপোলাং এই কথাটা হচ্ছে, মানেটা হচ্ছে, এটার মানে হচ্ছে রিভার্সাল। পরীক্ষা আছে রিভার্সাল অফ রিঅ্যাক্টিভিটি কি ব্যাপারটা একটু খুলে বলা যাক। এই যে RX, এক্ষেত্রে X তো ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি কার্বনের থেকে, তো সেই জন্য এটার উপর ডেল্টা মাইনাস চার্জ থাকবে আর এটার উপর ডেল্টা প্লাস চার্জ। তো এটা একটা ইলেকট্রোফিলিক।
মানে ইলেকট্রোফিলিক যারা হয় তারা ইলেকট্রনকে আকৃষ্ট করে, মানে যাদের কাছে নেগেটিভ চার্জ বেশি থাকে সে এর সাথে অ্যাটাক করতে পারবে। ঠিক আছে, মানে নেগেটিভ চার্জ যাদের কাছে বেশি থাকে তাদের হচ্ছে নিউক্লিওফাইল বলা হয়, নিউক্লিওফাইল বলা হয়। এবারে ওরা রিয়াকশন করে, মানে রিয়াকশন করতে পারবে, আর এই সেন্টারটাকে তার জন্য বলা হয় ইলেকট্রোফিলিক সেন্টার। ইলেকট্রোফিলিক সেন্টার, বোঝা গেল? Due to this electronegativity difference of X and carbon, X carries negative charge, partial negative charge, and R carries partial positive charge. Due to this partial positive charge, we call it as electrophilic center. কিন্তু যখনই তুমি ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দেবে, কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিলে গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি হবে। গ্রিগনার্ড রিএজেন্টটা কি? RMgX। কার্বনের থেকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, সেই জন্য আর এর ওপর পার্শিয়াল নেগেটিভ চার্জ থাকবে আর ম্যাগনেসিয়ামের ওপর পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে। ঠিক আছে, MgX কাউন্টার পার্টটার উপর পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে। তাহলে তুমি দেখলে এই রিয়াকশনটায় আর এর উপর পজিটিভ চার্জ ছিল, পার্শিয়াল পজিটিভ চার্জ, সেটা রিয়াকশন করার পরে গ্রিগনার রিএজেন্টে, এটা গ্রিগনার রিএজেন্ট, তো এটার উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হলো। তার মানে বেসিক্যালি ইলেকট্রোফিলিক সেন্টারটা এখন নিউক্লিওফিলিক সেন্টারে পরিণত হয়েছে। নিউক্লিওফিলিক সেন্টারে পরিণত হয়েছে, দেখো, রিভার্সাল অফ রিঅ্যাক্টিভিটি। এই ভাষাটাকেই উম্পলাং বলা হয়। ওকে, তো এই রয়েছে তোমাদের তোমাদের সিলেবাস। অ্যাকচুয়ালি অর্গানোমেটালিক কম্পাউন্ডের খুব একটা বেশি কিছু নেই, তো এইটুকুই রয়েছে। এরপরে তোমাদের একটা রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে রিফরমেটস্কি রিয়াকশন। কি রিয়াকশন? রিফরমেটস্কি রিফরমেটস্কি রিয়াকশন। এটা কেন এই 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 রেসপেক্টে পড়ানো হচ্ছে এইখানটায়, সেটা বললে এখনই বুঝতে পারবে, রিয়াকশনটা বললেই বোঝা যাবে। এই রিয়াকশনটা হচ্ছে, যদি একটা আলফা হ্যালো এস্টার নেওয়া হয়, এটা একটা আলফা হ্যালো এস্টার, ঠিক আছে? তো এই আলফা হ্যালো এস্টারে ম্যাগনেসিয়াম দিলে তোমরা জানো যে এখানে গ্রিগনার রিএজেন্ট তৈরি হবে, কারণ কার্বন ব্রোমিন বন্ড রয়েছে, সুন্দরভাবে রিয়াকশন হয়ে যাবে ম্যাগনেসিয়ামের সাথে। কিন্তু সেটা খুবই রিয়াক্টিভ হয়ে থাকে, এত রিয়াক্টিভ অনেক কিছু সাইড প্রোডাক্ট তৈরি করে, খুব মানে কন্ট্রোল করা যায় না, এবং অনেক বাই প্রোডাক্ট তৈরি হয়। তার জন্য সায়েন্টিস্টরা এটা ডেভেলপ করেছেন যে এর সাথে যদি তোমরা ম্যাগনেসিয়ামের বদলে তার থেকে আরো কম রিয়াক্টিভ কিছু দাও, যেমন জিঙ্ক এক্ষেত্রে ইউজ করা হয়েছে, তাহলে এই অর্গানোমেটালিক কম্পাউন্ডটা তৈরি হবে। এই হচ্ছে ব্রোমিন, বিয়ার, জিঙ্ক প্লাস, আর এটা হচ্ছে CH2- COO. অলরাইট, মানে এইটা পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট। ওকে, এবারে এই যে রিএজেন্টটা তৈরি হয়েছে, এই রিএজেন্টটাকে যদি তুমি একটা অ্যালডিহাইড বা কিটোনের সাথে রিয়াকশন করাও, অর কিটোন, তাহলে কার সাথে রিয়াকশন করাবে? এই রিএজেন্টটাকে, ব্রোমিন, জিঙ্ক,
CH2COO তাহলে দাঁড়াচ্ছে, এটা তো নেগেটিভ চার্জ আর এখানে কার্বনিল কম্পাউন্ড রয়েছে, তাহলে এটা এখানে এসে অ্যাটাক করবে, দাঁড়াবে CHO জিঙ্ক ব্রোমিন CH2COO। এবারে এটাকে যখনই তুমি H3O+ দেবে, মানে অ্যাসিডিক ওয়ার্কআপ, তখন এই কম্পাউন্ডটা তৈরি হবে। দেখো এই রিঅ্যাকশনটা একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেই অ্যাডভান্টেজ রয়েছে যে তুমি অন্যভাবে যদি রিঅ্যাকশনটা করো, কখনো কখনো ক্ষেত্রে এখান থেকে ডিহাইড্রেশন হয়ে অ্যালকিন তৈরি হয়ে যায়, কিন্তু এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে তুমি যদি মাইল্ড অ্যাসিডিক ওয়ার্কআপ করো, তাহলে এই বিটা বিটা হাইড্রক্সি এস্টার, এটাকে বলা হয় বিটা হাইড্রক্সি এস্টার, এই কম্পাউন্ডটার, এই বিটা হাইড্রক্সি এস্টার, এটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো কোনো কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে আর এমন ধরনের একটা সাবস্টিটিউশন হয়ে যায় যে ক্ষেত্রে এই ডিহাইড্রক্সিলেশনটা খুব সহজই হয়ে যায়। যেমন এখানে আর এর জায়গায় যদি ফিনাইল থাকে, ঠিক আছে, অন্যান্য অনেক রিঅ্যাকশন আছে যেক্ষেত্রে তুমি সহজেই এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে এবং অ্যালকিন তৈরি হয়ে যাবে, কিন্তু ফিনাইল রেখে R= ফিনাইল যদি এখানে এই রিঅ্যাকশনটা রাখো, তাতেও এখানে ডিহাইড্রক্সিলেশন হবে না। এটাই হচ্ছে বিউটি অফ দিস রিঅ্যাকশন। একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে এই সমস্যাটাকে। সমস্যা বলতে পারো, আবার অ্যাডভান্টেজ বলতে পারো এই রিঅ্যাকশনটার। অ্যাডভান্টেজই আমি লিখি এখন, অ্যাডভান্টেজ। তো PHCHO বেঞ্জালডিহাইড CH3COOET, ঠিক আছে, এর সাথে যদি তুমি রিঅ্যাকশন করো HO- অর ইন প্রেজেন্স অফ H+, বা অ্যাসিডিক বা বেসিক কন্ডিশনে তুমি যদি রিঅ্যাকশন করো, তাহলে তুমি যা পাবে সেটা হচ্ছে এটা, তুমি বিটা হাইড্রক্সি এস্টার পাবে না। কিন্তু PHCHO সাথে তুমি যদি BrCOOET রিঅ্যাকশন করো, জিঙ্ক দাও, রেফরমেটসকি রিঅ্যাকশন হবে, এবং সেক্ষেত্রে তুমি বিটা হাইড্রক্সি এস্টার পেতে পারো, মানে পাবেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে রেফরমেটসকি রিঅ্যাকশন। সেটা হচ্ছে অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো এবারে তুমি জিজ্ঞাসা করবে যে স্যার আমরা এখানে ম্যাগনেসিয়াম ইউজ করলাম না কেন? ওয়াই ম্যাগনেসিয়াম ইজ নট ইউজড? খুব স্বাভাবিক একটা প্রশ্ন, কারণ ম্যাগনেসিয়াম যেহেতু আয়নিক ক্যারেক্টার বেশি, ইজ মোর রিঅ্যাক্টিভ, ফর হুইচ, যার কারণে দ্য ইনোলেট reacts with alpha halo ester, তার জন্যই অনেক সাইড প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এবারে আরো একটা প্রশ্ন কেউ করতে পারে যে আলফা হ্যালো কিটোন কেন ব্যবহার করা হলো না, আলফা হ্যালো এস্টারই কেন ব্যবহার করা হলো? এই এক্সাম্পলটাতে আলফা হ্যালো কিটোন হলেও তো হতো। আলফা হ্যালো কিটোন ইজ নট ইউজড। ওয়াই? তার কারণ হলো আলফা হ্যালো কিটোন undergoes self-condensation reaction. undergoes না, takes part করে দাও।
takes part in self condensation reaction.